Dear viewers, you are most welcome to my online class on plant breeding. Today I discuss a very important topics. It is plant genetic resource or germplasm. It is very important for plant breeding. I think this class will be very helpful to you. Please like and comment. Please subscribe my channel if you are new to my channel. Let's move to main lecture. At first we discuss what is genetic resources. Genetically transferable good variability or characteristics are genetic resources. তো এখানে আমরা প্রথম যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে যে জেনেটিক্যালি ট্রান্সফারেবল অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলা বংশগতিকভাবে স্থানান্তরিত হয় এই ধরনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা গুড ভেরিয়েবিলিটি অর্থাৎ ভালো বৈচিত্র্য সৃষ্টি করে বা বৈশিষ্ট্য সৃষ্টি করে সেগুলোকেই আমরা মূলত জেনেটিক রিসোর্স বলে থাকি। It is also known as germplasm এবং এটির আরেকটি নাম হচ্ছে জেনেটিক রিসোর্সকে আমরা germplasm বলে থাকি। 5 elements of germplasm: 1 lane races, 2 obsolete varieties, 3 cultivated lines, 4 bleeding lines, and 5 wild forms and relatives. First one, we discuss what is lane races. It is rich with genetic variability, cultivated without justification, adapted with local climate, and usable with rich gene pool. অর্থাৎ লেন রেস বলা হয়েছে বা এগুলোকে আমরা ভূমিজাত বলতে পারি যে এইগুলা জেনেটিক ভেরিয়েবিলিটি অত্যন্ত তাদের মধ্যে বা বংশগতিক বৈচিত্র্য তাদের মধ্যে অনেক বেশি থাকে এবং কাল্টিভেটেড উইদাউট জাস্টিফিকেশন মিন্স যে তাদেরকে আমরা কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই আমরা আবাদ করে থাকি, চাষাবাদ করে থাকি। অ্যাডাপ্টেড উইথ লোকাল ক্লাইমেট অর্থাৎ তারা স্থানীয় যে জলবায়ু আছে, মাটি আছে, এগুলার সাথে তারা খুব সহজে অভিযোজিত হয়ে থাকে বা এই পরিবেশের সাথে তারা খুব সহজেই মানিয়ে নেয় এবং সেখানে তারা খুব ভালোভাবে আবাদ হয়। অ্যান্ড ইউজেবল উইথ রিচ জিন পুল এবং এর মধ্যে আমরা অনেক ভালো ভালো জিন দেখি। জিনের সমষ্টিটাকে আমরা জিন পুল বলে থাকি, যে অসংখ্য জিনের সমাহারকে জিন পুল বলা হয়ে থাকে। Number 2 is obsolete varieties. It is cultivated at present due to some agricultural weakness. For example, K56, K68, PH 591 variety of wheat. অর্থাৎ অবসোলিট ভ্যারাইটি হচ্ছে এমন কিছু ভ্যারাইটি যাদেরকে বর্তমানে চাষাবাদ করা হয় না। তাদের কারণ হচ্ছে এগ্রিকালচারাল উইকনেস অর্থাৎ কৃষি যে চাষাবাদ করার জন্য যে ধরনের ভালো কোয়ালিটি দরকার তাদের মধ্যে কিছু দুর্বল কোয়ালিটি বা দুর্বলতা থাকার কারণে আমরা বর্তমানে এদেরকে চাষাবাদ করি না। Number 3 is cultivated lines. It is cultivated at present, rich with agricultural qualities and good for plant breeding work. অর্থাৎ কাল্টিভেটেড লাইন বা আবাদি লাইন যাদেরকে বলা হয় তারা বর্তমানে আবাদ করা হয়ে থাকে এদেরকে এবং রিচ উইথ এগ্রিকালচারাল কোয়ালিটিস অর্থাৎ তাদের কৃষিজ বিভিন্ন গুণাগুণ রয়েছে অর্থাৎ এগুলোর থেকে আমরা ভালো ফলন পাই বা বীজ পাই এরকম একটা বিষয় এবং গুড ফর প্লান্ট ব্রিডিং ওয়ার্ক অর্থাৎ এই কাল্টিভেটেড লাইনসের মধ্যে যেসব প্রজাতিগুলো থাকে তাদেরকে আমরা প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রে প্লান্ট ব্রিডিং এর কাজে ব্যবহার করতে পারি। Number 4 is breeding lines. It is homogeneous population and rich with valuable genes, nearly homogeneous lines, mutant lines and transgenic lines. অর্থাৎ ব্রিডিং লাইনসের মধ্যে যারা রয়েছে তারা মোটামুটি সমসত্ব পপুলেশন বলা হয়েছে অর্থাৎ এদের বৈশিষ্ট্যগুলা একই রকম থাকে এবং এদের বৈশিষ্ট্যের মধ্যে খুব বেশি ভেরিয়েশন আমরা লক্ষ্য করি না এবং রিচ উইথ ভ্যালুয়েবল জিনস বলা হয়েছে অর্থাৎ তাদের মধ্যে অনেক মূল্যবান জিন আমরা দেখতে পাই। এগুলোর মধ্যে আবার তিনটা ধরন থাকতে পারে। একটা হচ্ছে যে নিয়ারলি হোমোজিনিয়াস লাইনস অর্থাৎ খুব কাছাকাছি হোমোজিনিয়াস হইতে পারে বা সমসত্ব হইতে পারে। মিউটেন্ট লাইনস অর্থাৎ যাদের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য বা পরিবর্তিত বৈশিষ্ট্য পাওয়া যায় তাদেরকে আমরা মিউটেন্ট লাইন বলে থাকি এবং ট্রান্সজেনিক লাইনস অর্থাৎ যাদের মধ্যে পরিবর্তিত বৈশিষ্ট্য যেটা যে মূলত জিন প্রকৌশলের মাধ্যমে যে
নতুন ভ্যারাইটিগুলো সৃষ্টি হয়ে থাকে সেগুলোকে আমরা ট্রান্সজেনিক লাইন্স বলে থাকি। Number 5 is wild forms and relatives. Wild forms are wild species and able to produce hybrid fertile varieties by crossing with present crop species. অর্থাৎ ওয়াইল্ড ফর্ম বলা হয়েছে কাদেরকে, যারা মূলত বন্য প্রজাতি এবং তারা হাইব্রিড ফার্টাইল ভ্যারাইটি তৈরি করতে পারে, অর্থাৎ সংকর উর্বর প্রজাতি তৈরি করতে পারে কাদের সাথে ক্রস করার মাধ্যমে। বর্তমানে যেসব আবাদি প্রজাতি রয়েছে তাদের সাথে ক্রস করার মাধ্যমে এইসব বন্য ফর্মগুলা বা বন্য রূপগুলা তারা দেখা যায় যে সংকর উর্বর ভ্যারাইটি বা প্রজাতি তৈরি করতে পারে। Wild relatives are related with ancient species. Wild relatives আমরা কাদেরকে বলে থাকি, যারা দেখা যায় যে আদিকালের যেসব প্রজাতিগুলা ছিল বা এখন যে আবাদি শস্য রয়েছে তাদের পূর্বপুরুষ যারা ছিল সেই সব আদি প্রজাতির সাথে বা পূর্বপুরুষের সাথে যাদের বর্তমান কোনো প্রজাতির যদি মিল পাই তাহলে তাদেরকে আমরা wild relatives বলে থাকি। Both species has resistance to disease and environmental stress such as drought, coldness, salinity, etc. এখন এই যে ওয়াইল্ড ফর্মস এবং ওয়াইল্ড রিলেটিভস বোথ উভয় প্রজাতির মধ্যে আমরা দেখি যে তারা রোগ এবং পরিবেশীয় যে চাপ স্ট্রেস এগুলার প্রতি তারা সহনশীল বা এগুলো সহ্য করতে পারে। পরিবেশীয় স্ট্রেসের মধ্যে আমরা বলেছি ড্রাউট হচ্ছে খরা, কোল্ডনেস হচ্ছে শীত এবং স্যালিনিটি হচ্ছে লবণাক্ততা। এই ধরনের বিরূপ পরিবেশে তারা সহ্য করে টিকে থাকতে সক্ষম। On the basis of cultivation, germplasm are two types. আমরা আবাদের ভিত্তিতে জার্মপ্লাজমকে দুই ভাগে ভাগ করতে পারি। One is cultivated germplasm, যাদেরকে আবাদ করা সম্ভব। Two is wild germplasm, যেগুলাকে আমরা বন্য germplasm বলে থাকি। On the basis of location, germplasm are two types. One is indigenous germplasm, number 2 is exotic germplasm. Indigenous হচ্ছে যাদেরকে আমরা নিজেদের দেশে বা নিজের অঞ্চলে দেখতে পাই তাদেরকে আমরা ইন্ডিজেনাস বলে থাকি। আর এক্সোটিক হচ্ছে যারা বহিরাগত অর্থাৎ বাইরে থেকে যে প্রজাতিগুলা আমাদের দেশে আসে তাদেরকে আমরা এক্সোটিক germplasm বলে থাকি। Collection of germplasm, all kinds of races should be collected. আমরা অলরেডি 5 ধরনের ভ্যারাইটির কথা বলেছি, ল্যান্ড রেস, অবসলিট রেস, ওয়াইল্ড রেস, এই ধরনের বিভিন্ন ধরনের 5 ধরনের আমরা বলেছি। এই 5 ধরনের সকলগুলা কালেকশনের মধ্যে নিয়ে আসতে হয় যে আমরা যখন জার্মপ্লাজম সংগ্রহ করি তখন এই 5 ধরনের প্রজাতি বা ভ্যারাইটি আমাদেরকে সংগ্রহ করতে হয়। প্লেস অফ কালেক্টেড ম্যাটেরিয়ালস আর নোন অ্যাজ জিন ব্যাংক। আমরা সাধারণত যে স্থানগুলো থেকে এই শস্য বা শস্যের বীজ, চারা এগুলো সংগ্রহ করে থাকি সেই স্থানটাকে জিন ব্যাংক বলা হয়ে থাকে। This process has two steps. First one is exploration and second one is procurement. Exploration হচ্ছে যে কোনো কিছু খুঁজে বের করা বা অনুসন্ধান করা, সেটাকে আমরা exploration বলে থাকি। আর procurement হচ্ছে যে অন্য কারো মাধ্যমে সেই জিনিসগুলো সংগ্রহ করাটাকে আমরা procurement বলে থাকি। Exploration of germplasm, visit for collection of all kinds of cultivated forms with wild forms and wild related species of a definite crop species. অর্থাৎ একটা সুনির্দিষ্ট শস্য উদ্ভিদের মধ্যে যতগুলা ভ্যারাইটি রয়েছে সেই রকম সকল ভ্যারাইটিগুলা আমরা সংগ্রহের উদ্দেশ্যে আমরা যদি কোথাও ঘুরতে যাই বা কোনো স্থানে যাই সেই বিষয়টাকেই বলা হচ্ছে এক্সপ্লোরেশন বা ভ্রমণের সাথে এটাকে আমরা তুলনা করতে পারি। কালেকশন এরিয়াস, স্পেশালি সেন্টার অফ অরিজিন অ্যান্ড রিলেটেড এরিয়াস, যে আমরা যে অঞ্চলগুলোর থেকে সংগ্রহ করব সেই এলাকাগুলো অবশ্যই কি হইতে হবে, উৎপত্তি কেন্দ্র হইতে হবে ওই শস্যের জন্য, এবং ওই শস্যগুলা যেখানে আবাদ করা হয় বা পার্শ্ববর্তী কাছাকাছি যে এলাকাগুলো আছে রিলেটেড এরিয়া সেখান থেকে আমাদেরকে এই উপাদানগুলা বা শস্যের ভ্যারাইটির বীজ বা বিভিন্ন অংশ সংগ্রহ করতে হবে। এই জন্য এটা কালেকশন এরিয়াটা সাধারণত সেন্টার অফ অরিজিন এবং সম্পর্কিত এলাকা সমূহ হয়ে থাকে। স্যাম্পলিং সাইট মাস্ট বি ডেফিনিট স্পেসিস, যে আমরা যে এলাকায়
স্যাম্পলিং সাইট করব বা যে এলাকায় আমরা এগুলো অনুসন্ধান করব সেই এলাকায় অবশ্যই ওই নির্দিষ্ট প্রজাতিটা পাওয়া যাইতে হবে। আমরা যদি এমন একটা এলাকায় খুঁজি যে যেখানে এদেরকে পাওয়া যায় না, তখন এই স্যাম্পলিং সাইট নির্বাচন করাটা আমাদের যথাযথ হবে না। স্যাম্পলিং প্রিফারেন্স ইনক্লুডস এন্ডেঞ্জার্ড ভ্যারাইটিস, যে আমরা যখন কোনো শস্যের ভ্যারাইটি সংগ্রহ করব বা সেগুলোর বিভিন্ন অংশের বীজ সহ বিভিন্ন উপাদান সংগ্রহ করব, তখন অবশ্যই তার মধ্যে অধিক গুরুত্ব পাবে যেগুলা বিলুপ্ত প্রায়। এন্ডেঞ্জার্ড মিনস হচ্ছে যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবীর থেকে। স্যাম্পলিং মেথড র্যান্ডম অ্যান্ড সিলেক্টিভ, যে আমাদের নমুনা সংগ্রহের যে পদ্ধতি সেই পদ্ধতিটা র্যান্ডম হতে পারে, অর্থাৎ আমরা লটারির মতো যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারি। অ্যান্ড সিলেক্টিভ যদি হয় সেটা হচ্ছে যে আমরা যেখানে তাদেরকে পাওয়া যায় এরকম এলাকা বেছে বেছে যদি আমরা সংগ্রহ করি তাহলে সেটাকে আমরা সিলেক্টিভ মেথড বলে থাকি। স্যাম্পল সাইজ ইনক্লুডস 50 to 100 plants and 2500 to 5000 seeds, অর্থাৎ আমরা যে এলাকার থেকে সংগ্রহ করব সেখানে একটা স্যাম্পল এলাকার থেকে অবশ্যই আমাদেরকে 50 থেকে 100টা শস্য এবং 2500 থেকে 5000 পর্যন্ত বীজ সংগ্রহ করতে হবে। ফিল্ড রেকর্ড মাস্ট বি কিপড, অর্থাৎ আমরা যেই জায়গা থেকে সংগ্রহ করি সেখানকার পরিবেশ পরিস্থিতি এবং সেখানকার যে বৈশিষ্ট্যগুলা, গাছের অনেক বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যগুলা স্থায়ী বৈশিষ্ট্য না, সেগুলা লিখে রাখতে হবে। যেমন আমরা যদি বীজ সংগ্রহ করি কিন্তু সেখানে ফুলের বৈশিষ্ট্য ছিল, কাণ্ডের বৈশিষ্ট্য ছিল, বিভিন্ন বৈশিষ্ট্য, পাতার বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য থাকে একটা উদ্ভিদের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ফিল্ড রেকর্ডের মধ্যে লিখে রাখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলা পরবর্তীকালে আমরা আর খুঁজে পাবো না। Procurement of germplasm, collection and preservation by related agencies such as research organization, seed seller person or organization, অর্থাৎ আমরা যদি কোনো বীজ বা উদ্ভিদের অংশ সংগ্রহ করে থাকি কোনো সম্পর্কিত বা রিলেটেড এজেন্সি বলা হয়েছে, যে যারা এই কাজের সাথে সম্পর্কিত এরকম কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমরা সংগ্রহ করে থাকি, এ ধরনের প্রতিষ্ঠান কোনো গবেষণা প্রতিষ্ঠান, রিসার্চ অর্গানাইজেশন হতে পারে, সিড সেলার যারা বীজ বিক্রি করে, এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আমরা এই বীজ বা এগুলো সংগ্রহ করে এবং সংরক্ষণ করার পদ্ধতিটাকে আমরা প্রকিউরমেন্ট বলে থাকি। Germplasm can be imported by 3 ways: purchase or gift, exchange and exploration, অর্থাৎ আমরা এই যে জার্মপ্লাজম যেটা আছে এটা আমরা বিদেশ থেকে আমদানি করতে পারি তিনটা উপায়ে করতে পারি। একটা হচ্ছে যে পারচেজ অর গিফট, আমরা তাদের কাছ থেকে কিনতে পারি অথবা এটা গিফট হিসাবে পেতে পারি। এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যমে, যে আমাদের কাছে যেটা আছে সেটা অপরদেরকে দিতে পারি এবং অপরদের কাছ থেকে আমরা সেটা আরেক ধরনের বীজ পেতে পারি। অ্যান্ড এক্সপ্লোরেশন, এবং যারা এগুলো সংগ্রহ করে দিবে তারা ভ্রমণের মাধ্যমে বা ওই স্থান ভিজিট করার মাধ্যমে আমাদেরকে এগুলা সংগ্রহ করে দিতে পারে। প্যাকেজিং ইজ ডিফারেন্ট ফর সিডস, পোলেন্স অ্যান্ড প্রোপাগিউলস, অর্থাৎ আমরা যদি বীজ সংগ্রহ করি সেটার প্যাকেজিং সিস্টেম একরকম হবে, আবার বীজের আকার আকৃতির উপর ভিত্তি করে প্যাকেজিং সিস্টেমটা, প্যাকেট সিস্টেমটা ভিন্ন হতে পারে। আমরা যদি পরাগরেণু সংগ্রহ করি তার প্যাকেট আরেক রকম হবে। প্রোপাগিউলস, যেটার মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে থাকে, এরকম কোনো অঙ্গ প্রত্যঙ্গ, পাতা, এগুলো যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রোপাগিউলসটা ব্যবহার করা হয় অঙ্গজ বংশবৃদ্ধির ক্ষেত্রে। তো সেই ধরনের কোনো উপাদান সংগ্রহ করলে সেটার প্যাকেজিং সিস্টেম ভিন্ন হবে। কোয়ারেন্টাইন ইজ ইম্পর্টেন্ট অ্যাট পোর্ট, অর্থাৎ আমরা যে বীজগুলো সংগ্রহ করব সেটা অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে, বিশুদ্ধ করে নিতে হবে এবং সেটার মাধ্যমে যাতে কোনো রোগ আমাদের দেশে না আসে সেই বিষয়টা নিশ্চিত হতে হবে। ইউজ আফটার ইভালুয়েশন, আমরা যখন এই যে সংগৃহীত বীজটা আমরা ব্যবহার করব, আবাদ করব, এটা অবশ্যই আগে মূল্যায়ন করে নিতে হবে এবং মূল্যায়ন করার পরেই সেটা আমরা সেই বীজ বা পোলেন বা এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। ন্যাশনাল জিন ব্যাংকস, আমরা এখন বাংলাদেশের কয়েকটা প্রতিষ্ঠানের কথা আলোচনা করব। ইটস লোকেশন, which crops are reserved here. First one, Bangladesh Agriculture Research Institute, BARI. Its location is Joydebpur, Dhaka. It reserves wheat, maize, pulses and well seeds. Number 2, Bangladesh Rice Research Institute, BRRI. Its location Joydebpur, Dhaka. Rice.
Number 3, Bangladesh Institute of Nuclear Agriculture, BINA, Joydepur, Dhaka, rice and jute. Number 4, Bangladesh Jute Research Institute, BJRI, Dhaka, jute. Number 5, Bangladesh Sugarcane Research and Training Institute, BSRTI, Ishordi, Pabna, sugarcane. 6, Bangladesh Forest Research Institute, BFRI, Chattogram, timber trees and bamboo. 7, Bangladesh Tea Research Institute, BTRI, Srimongol, Sylhet, tea. Next we discuss germplasm world collection, its headquarters, which crops are reserved here. First one, International Maize and Wheat Improvement Center, CIMMYT, Mexico, wheat, maize, barley and triticale. Number 2, International Rice Research Institute, IRRI, IRI, Philippines, rice. Number 3, International Institute of Tropical Agriculture, IITA, Colombia, rice, maize, soybean and sweet potato. Number 4, International Center of Tropical Agriculture, ICTA, Colombia, beans, cassava, maize, rice and potato. Number 5, International Potato Center, IPC, Peru, millets, pulses and groundnut. Number 6, International Center for Agricultural Research in Dry Areas, ICARDA, Lebanon, Syria and Iran, wheat, barley, broad bean, lentil, cotton. Number 7, International Crops Research Institute for Semi-Arid Tropics, ICRI, SAT, India, millets, pulses and groundnuts. Evaluation of germplasm. Following characters are important for evaluation: morphological, বাহ্যিক বৈশিষ্ট্য; 2, physiological, শারীরতাত্ত্বিক বৈশিষ্ট্য; 3, biochemical, জৈব রাসায়নিক বৈশিষ্ট্য; 4, pathological, রোগতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ কি ধরনের রোগ তার মধ্যে রয়েছে বা সেগুলো রেজিস্ট্যান্স ক্ষমতা আছে কিনা সেই বিষয়টা এখানে বিশ্লেষণ করা হয়। 5, entomological, ইনসেক্ট রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য বা পতঙ্গ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা। 6, ইকোলজিক্যাল, পরিবেশগত বিভিন্ন বৈশিষ্ট্য আছে, খরা, শীত, লবণাক্ততা, এসব বৈশিষ্ট্য তারা সহ্য করতে পারে কিনা এই বিষয়গুলো এখানে বিবেচ্য। IPGRI, International Plant Genetic Resources Institute, Rome, formulated guidelines to evaluate germplasm, অর্থাৎ জার্মপ্লাজমগুলা বা জেনেটিক রিসোর্স কিভাবে মূল্যায়ন করতে হবে সেই বিষয়টার সম্পর্কে এরা IPGRI একটা গাইডলাইন্স দিয়েছে, সেই গাইডলাইন্স অনুসরণ করে আমাদেরকে জার্মপ্লাজম ইভালুয়েশন করতে হবে। Conservation of germplasm. 2 types, in situ and ex situ conservation. In situ means in natural habitats such as national park, biosphere reserve, gene sanctuary, etc. In situ আমরা বলতে বুঝি যে উদ্ভিদটা যে পরিবেশে স্বাভাবিকভাবে জন্মায় সেই পরিবেশে সংরক্ষণ করাকেই আমরা in situ বলে থাকি। এই ধরনের স্থানগুলোকে আমরা ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ বা জিন স্যাংচুয়ারি এই নামে বিভিন্ন নামে অভিহিত করে থাকি। In situ is good for viability, biodiversity and evolution. অর্থাৎ in situ এর মাধ্যমে দেখা যায় যে গাছের সজীবতা, ভায়াবিলিটি ঠিক থাকে, জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি ঠিক থাকে এবং ইভলিউশন অর্থাৎ তাদের মধ্যে বিবর্তন প্রক্রিয়া চলমান থাকে। এটা হচ্ছে in situ এর একটা বড় সুবিধা। Sometimes in situ is bad due to human activities. অনেক সময় দেখা যায় যে মানুষের কার্যক্রমের কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে ওই এলাকাগুলোর সংকুচিত হয়ে আসে বা ওইখানে আবাদি শস্য যেগুলা থাকে সেই আবাদি শস্যের স্থানগুলা সংকুচিত হয়ে যাওয়ার কারণে ইন সিটু পরিবেশে দেখা যায় যে তারা সহজে টিকে থাকতে পারে না বা তারা বিলুপ্ত হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলা হতে পারে। Ex situ has 5 systems: gene bank, plant bank, shoot tip bank, cell and organ bank and DNA bank. এগুলো নামকরণ থেকে আমরা বুঝতে পারি জিন ব্যাংকের মধ্যে সরাসরি জিন প্রিজার্ভ করা হয়ে থাকে। প্লান্ট ব্যাংক যেটা আছে সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ভ্যারাইটি বা প্রজাতি সংরক্ষণ করা হয়। শুট টিপ ব্ল্যাঙ্ক, এখানে সাধারণত গাছের যে কাণ্ডের শীর্ষটা সেই শীর্ষটাকে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে।
সেল অ্যান্ড অর্গান ব্যাংক, এখানেও দেখা যায় যে কোষ এবং বিভিন্ন অঙ্গের কালচার করে রাখা হয়। অ্যান্ড ডিএনএ ব্যাংক, যে এখানে সরাসরি ডিএনএ আহরণ করে বা এক্সট্রাক্ট করে সেই ডিএনএ গুলা এখানে সংরক্ষণ করা হয়। মূলত জিন প্রকৌশলের ক্ষেত্রে ডিএনএ ব্যাংক খুব গুরুত্বপূর্ণ। ইউজ অফ জার্মপ্লাজম ইন প্লান্ট ব্রিডিং প্রোগ্রামস, কমার্শিয়াল ইউজেস, নিউ ভ্যারাইটি অ্যান্ড হাইব্রিড ভ্যারাইটি, যে আমরা যে এই জার্মপ্লাজম গুলা প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রে ব্যবহার করব, এটার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাণিজ্যিক ব্যবহার, যে নতুন নতুন ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটি তৈরির প্রয়োজন হতে পারে, এবং বিশেষ করে হাইব্রিড ভ্যারাইটি যেটা আছে এটা খুব স্থায়ী হয় না, যার কারণে দেখা যায় যে এগুলা খুব নষ্ট হয়ে যায়, এই জন্য নতুন নতুন হাইব্রিড তৈরি করে নিতে হয়। নাম্বার 2, রেস্কিউ অফ এক্সপেক্টেড ভ্যারাইটিস, অর্থাৎ কাঙ্ক্ষিত যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো আমাদেরকে সংরক্ষণ করা বা টিকিয়ে রাখার একটা বিষয় আছে, সেটাও একটা উদ্দেশ্য। নাম্বার 3, ইউজ অ্যাজ ডোনার লাইন, রেজিস্ট্যান্স টু ডিজিজ, ইনসেক্টস অ্যান্ড স্ট্রেস, অর্থাৎ দেখা যায় যে আমরা এই ধরনের জার্মপ্লাজম থেকে বিভিন্ন জিন সংগ্রহ করে ব্যবহার করতে পারি, যে জিনগুলা দেখা যায় যে রেজিস্ট্যান্স টু ডিজিজ, ইনসেক্টস এবং স্ট্রেস, অর্থাৎ তারা রোগ পতঙ্গ এবং পরিবেশীয় যেসব চাপগুলো আছে, স্ট্রেস আছে, সেগুলোর থেকে এই জিনগুলা আমাদের নতুন ভ্যারাইটিগুলাকে রক্ষা করতে পারবে। বি, স্পেশাল স্ট্রাকচার সাচ এস ডোয়ার্ফনেস, মেল স্টেরিলিটি এটসেট্রা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা খাটো বা বন্ধ্যাত্ব, মেল স্টেরিলিটি, এই ধরনের জিনগুলো আমরা সন্ধান করে থাকি, সেটার জন্য জার্মপ্লাজম খুব গুরুত্বপূর্ণ। সি, কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স, আমরা এগুলো ছাড়াও অনেক ধরনের গুণগত বৈশিষ্ট্যের কারণে জার্মপ্লাজম ব্যবহার করতে পারি। 4, ফিউচার রিপ্রোডাক্টিভ ম্যাটেরিয়াল, আমরা দেখা যায় যে অনেক উপাদান আছে এখন বর্তমানে প্রয়োজন হয় না, কিন্তু ভবিষ্যতে অনেক উপাদান বা প্লান্ট ব্রিডিং এর জন্য অনেক জিনের প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা দেখা যায় যে জার্মপ্লাজম সংরক্ষণ করার এটা তাৎপর্য রয়েছে। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।